হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি স্বাগতম, তোমরা দেখছো সিনে জ্ঞান। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে কথা হবে দ্য ডিপ ফ্রিজ বা ডিপ ফ্রিজ সিনেমাটা নিয়ে। অরিজিৎ দত্ত পরিচালিত, আবির চ্যাটার্জি অভিনীত ডিপ ফ্রিজ সিনেমাটা তো কেমন হল এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, অবশ্যই সেটা মেনশন করতে পারলে হয়। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এই সিনেমাটা ফাইনালি সিনেমা হলে মুক্তি পায় গত শুক্রবার। তো সেই সিনেমা হলে গিয়ে আমি দেখে আসি এবং তো কেমন হলো এই সিনেমাটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো যারা আমাকে চেনে না তাদেরকে আরেকবার বলে দিই, আমি স্বাগতম এবং তোমরা দেখছো সিনে জ্ঞান চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সিনেমাতে যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আবির চ্যাটার্জি তো অফকোর্স আছেনই, এছাড়া আছেন অনুরাধা মুখার্জি এবং তনুশ্রী চক্রবর্তী। তো তাছাড়া অনেক সাইড কাস্ট আছেন, সেগুলোতে আমি পরে আসছি এক এক করে। তো ফার্স্টে যদি সিনেমাটার গল্প নিয়ে ট্রেলার লেভেলে মেকারসরা যেটুকু রিভিউ করেছি আমি সেটুকুই বলি, স্পয়লার ছাড়া। তো আবির চ্যাটার্জি এই ক্যারেক্টারটার সাথে, আবির চ্যাটার্জি যে ক্যারেক্টার তার সাথে তনুশ্রী চক্রবর্তী ক্যারেক্টারের মানে একটা সেপারেশন হয়, একটা ডাইভোর্স হয়, এবং সেই ডাইভোর্সটা কেন হয় না হয় সেই ডিটেলস আমি ঢুকছি না। আর একটা ট্রেলার লেভেলে যেটা আরেকটু রিভিউ করা যে অনুরাধা মুখার্জি ক্যারেক্টারটা এখানে অ্যাকচুয়াল কে, তার সাথে আবিরের কী সম্পর্ক, সেই সম্পর্কটার কী পরিণতি পায়, সেটা কি আদৌ ডেভেলপড হয় কি হয় না, বা সে কি মানে তার কতটা ইম্প্যাক্ট, সেগুলোতে যাবতীয় যা বিষয়গত জানতে গেলে তোমাদেরকে সেটা সিনেমা হলে গিয়ে দেখে আসতে হবে। আমি স্পয়লার ছাড়াই যেটুকু গল্প বলা যায়, মেকারসরা যেটুকু ট্রেলার লেভেলে রিভিল করেছে সেটুকু নিয়ে বেশি আমি যাচ্ছি না। তো ফার্স্টে যদি আসি অভিনয় নিয়ে, এবং সেই সেপারেশন ছাড়া আরেকটা যদি আমি বলি গল্পতে যেটা দেখানো হয়েছে ট্রেলারেই, যে সেপারেশনের ফলে তার মানে বাচ্চার প্রতি বাবার যে কর্তব্য, আবিরের যে কর্তব্য, যেখানে সে বলছে যে মানে একটা জায়গায় ফার্স্টে যখন আসছে যে একজন একটা ক্যারেক্টার বলছে আবিরকে যে নতুন সংসার পাতিছে বলে কি পুরোনোটাকে ভুলে যাবে, তার প্রতি কোনো দায়িত্ব নেই। আবার আবির যখন আরেকজনকে বলছে যে আমি কি কখনো দায়িত্ব নিতে অস্বীকার করেছি নাকি কখনো করবো, নেভার, কখনোই করবো না। তো সেইখানে সে দায়িত্ববোধ কতটা মেনটেন করতে পারছে, বা দায়িত্ব হিসেবে সে কি মানে উত্তীর্ণ হতে পারছে বাবা প্রাক্তন স্বামী হিসেবেও। তো সেই যাবতীয় যাকে জানতে গেলে আপনাদেরকে ট্রেলারটা দেখাবো। যদি ইন্টারেস্ট আসে ডেফিনেটলি সিনেমা হলে দেখে আসতে হবে। আমার তো ট্রেলারটা বেশ ভালো লেগেছিলো। তো এখন সিনেমাটা কেমন হলো, অভিনয়ের রেসপেক্টে যদি আসি, গল্প দেখো, গল্প দু লাইনের, কিন্তু গল্প দু লাইনের হলেও সিনেমা যদি মানে সিনেমাটোগ্রাফি যদি ভালো হয় না এবং স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে কিন্তু সিনেমাটা দাঁড়িয়ে যায় বস, মানে এটা মানতে হবে। কাস্টিং, দুর্ধর্ষ কাস্টিং, মানে যাকে যেখানে মানায়। হয়তো মানে আবির চ্যাটার্জির জন্যই রোলটা আলাদা করে লেখা হয়েছিল বলা যেতে পারে। আবিরকে জাস্ট দারুণ লেগেছে, স্ক্রিনে ইটসেলফ আবিরকে ভালো লাগে, যে কোনো জায়গায় তার স্ক্রিন অ্যাপিয়ারেন্স সত্যি খুব ভালো। এবং আবির কখনো হয়তো 4টা সিনেমা করে, কোনো বছর 10টা সিনেমা করে, কোনো বছর 2টো সিনেমা করে, কিন্তু আমরা জানি বরাবরই সে খুব চুজি এবং সে কিন্তু বাছাই করে সিনেমা করে। এমনটা নয় একটা হাবি জাবি করে দিলাম, একটা দারুণ সিনেমা করে দিলাম, হ্যাঁ একটা ব্লকবাস্টার করে দিলাম, তারপরে আবার নিজের জনরা থেকে বেরিয়ে একটা মানে এমন একটা সিনেমা করলে লোকে খিল্লি করছে, আবার একটা সিনেমা করে দিলাম যে লোকে প্রশংসা করছে, আবার একটা সিনেমা করে দিলাম যেখানে মানে সেটাকে মানে আদৌ স্ট্যান্ডার্ড ম্যাচ করছে না। মানে সেটা কিন্তু নয়, সে তার দর্শকদেরকে ভালো করে চেনে সে, এবং সে তার ফ্যান ফলোয়িংকে কিন্তু খুব ভালো বোঝে, এবং সে জানে তার ফ্যান ফলোয়িংদেরকে কীভাবে এঙ্গেজ রাখতে হবে, কীভাবে তার কাছে ধরে রাখতে হবে। তো সে কিন্তু তার নিজের জনরার মধ্যেই থাকে এবং সেই জনরাতেই সে কাজ করার চেষ্টা করে, এবং এক্ষেত্রেও তাই করেছে। এবছর হয়তো আবিরের সিনেমা বেশ কয়েকটা পর এসছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু বেশ বাছাই করা সিনেমা, এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আবিরকে আমরা যেমন জানি যে বাংলা সিনেমা যতজন ডাইভার্সিফাইড অ্যাক্টর আছে তার মধ্যে কিন্তু আবির চ্যাটার্জি পড়ে। সে কিন্তু বিভিন্ন চরিত্রে অভিনয় করে, কখনো গোয়েন্দা চরিত্র হতে পারে, কখনো কমেডি চরিত্র হতে পারে, কখনো একজন ট্রেজার হান্টার হিসেবে হতে পারে, কখনো পুলিশ হিসেবে হতে পারে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আবিরকে বেশ ভালো লাগে, কারণ তার মানে একটা বডি ফিটনেস হিসেবে হতে পারে, তার মানে লুকস হিসেবে হতে পারে, তার অ্যাপিয়ারেন্স হিসেবে হতে পারে, স্ক্রিন প্রেজেন্স হিসেবে হতে পারে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আবির চ্যাটার্জি দারুণ ছিল, এবং প্রত্যেকটা জায়গায় যখন আবির চ্যাটার্জিটা এসছে, কারণ সেই মেন ক্যারেক্টার মুখ্য চরিত্র প্রায় গোটা সিনেমা জুড়েই তাকে স্ক্রিনে দেখা গেছে, যখন দেখা গেছে, যতটা দেখা গেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর লেগেছে। স্ক্রিন টাইমিং ছাড়াও যদি আমি বলি সিনগুলোকে যেভাবে কাটা হয়েছে সেটা কিন্তু ডিরেক্টরের ডেফিনেটলি অরিজিৎ দত্তর একটা ডেফিনেটলি ভালো কাজ, এবং আমি কিন্তু এটাকে একটা গুড কাজ হিসেবে মার্ক করব। এরপর যদি আসি তনুশ্রী চক্রবর্তী ক্যারেক্টারটায়, সেও কিন্তু তার ডেফিনেটলি মানে শুরুতেই তাকে দিয়েই স্টার্টিং হয় সিনেমাটা, এবং তার যে মানে একজন প্রাক্তন স্ত্রী হিসেবে এবং একজন মা হিসেবে তার অ্যাপিয়ারেন্সও কিন্তু বেশ মুগ্ধকর। মানে একজন মা হিসেবে যেটা আমাদের পরিবারে আমরা দেখতে পাই, যে মা হিসেবে যেটা আগলে রাখা এবং বুক ভরা অভিমান নিয়েও সব দিকটা সামলে যাওয়া, সংসার থেকে কর্ম লাইফ মানে ওয়ার্ক লাইফ, তার কর্মজীবন এবং মানে তার সম্পর্ক বাকিদের সাথে, প্রতিবেশীদের সাথে তার মানে রিলেশন মেনটেনশিপ, এবং তারপরও যখন তার প্রাক্তন হাজব্যান্ডের সঙ্গে তার যে কেমিস্ট্রিটা, প্রাক্তন হাজব্যান্ডের সঙ্গে যেভাবে তার একটা মানে পাহাড় প্রমাণ অভিমান জমে যাওয়ার পর, পাহাড় প্রমাণ একটা মানে মনে ক্ষোভ, মনের রাগ, অভিমান, দ্বন্দ্ব জমে যাওয়ার পরও তার সঙ্গে তার ফার্স্টের দিকে ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা যেভাবে স্ক্রিনে দেখানো হয় কিন্তু বেশ ভালো লাগে দেখতে, এবং কোথাও কিন্তু ক্যারেক্টারটার সাথে আমরা রিলেট করতে পারি, কোথাও কিন্তু ফিল করা যায় ক্যারেক্টারটাকে। এমনটা নয় অ্যাবসার্ড জিনিসপত্র দেখিয়ে যাচ্ছে যে ভাই কোথাও কিছু নেই, সে দুর্ব্যবহার করছে, টক্সিসিটি, হ্যাঁ যেটা বাংলা সিনেমা আমরা দেখতে পাই আর কি, একটা মানে
অসভ্যতামি হচ্ছে, নোংরামি হচ্ছে, সে যা তা বলেছে, অপবাদ দিয়েছে, এরকম কিন্তু একেবারেই নয়। এবং সে একজন কর্মঠ দায়িত্ববান মা হওয়ার পরেও কোথাও তার মনের মধ্যে যে মানে বাইরে শক্ত কিন্তু ভেতরে নরম, বাইরে সে নীরব হওয়ার চেষ্টা করে, বাইরে সে কঠিন দেখানোর চেষ্টা করে, দুঃখ পেয়ে পেয়ে, যন্ত্রণা পেয়ে পেয়ে তার মনের মধ্যে জমে যাওয়া যে বরফের চাই, তার মনের মধ্যে জমে যাওয়া যে অভিমানের পাহাড়, সেটাকে কাটানোর পরও তার মনের সেখানেও কোথাও যেন এখনও তার প্রাক্তন সম্পর্কের প্রতি, প্রাক্তন কাটিয়ে আসা সময়গুলোর প্রতি, তার পুরনো ফেলে আসা দিনগুলোর প্রতি, এবং সর্বোপরি মানে আবির চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, অর্থাৎ তার প্রাক্তন হাজব্যান্ডের প্রতি তার মধ্যে কোথাও যে একটা সফট কর্নার, কোথাও যে একটা মনের মধ্যে আলগা একটা দিক, সেটা কিন্তু বেশ ফুটিয়ে তোলে। এবং এখনও কোথাও যে কারণে তাদের এই ডাইভোর্স হয়, বিয়ে ভাঙে, সেইটাকে মেনে নিতে না পারা এবং সেখান থেকে পুরোপুরি মুভ অন না করে যাওয়া, যতই মানে সে নিজেকে যতটা বাইরে থেকে নিজের দেখানোর চেষ্টা করুক, ভেতরে সফট কর্নারে কোথায় সেও দুঃখ পায়, সেটা কিন্তু বেশ ফুটিয়ে তোলা হয়েছে। টক্সিসিটি যেখানে কোথাও জায়গা নেই, একটা মিষ্টি সম্পর্ককে খুব সুন্দরভাবে প্রেজেন্স করা হয়েছে। কিন্তু সব সম্পর্ক যে পূর্ণতা পায় না, বা কোথাও থেকে যেতে চাইলেই যে তাকে রাখা যায় না, বা একটা যেখানে সংলাপগুলো বিভিন্ন জায়গায় আছে যে একজন থেকে যেতে চাইছে, কিন্তু সম্পর্ক সবসময় টক্সিসিটির জন্যই ভাঙবে এরকমটা নয়। কোথাও থেকে আমরা যেটা কানেক্ট করতে পারি, যে সম্পর্কে কোথাও দুজনের স্পেস যখন আলাদা হয়ে যায়, দুজনের রাস্তা যখন আলাদা হয়ে যায়, যখন নিজেদেরকে একে অপরের সঙ্গে মানে ইউনিফাইড করা যায় না, যখন যেখানে ইউনিফিকেশন আর নেওয়া যাচ্ছে না, যখন বোঝা যাচ্ছে যে তার মধ্যে মানে রাস্তাটার সাথে সাথে তাদের মধ্যে পাথেওটা আলাদা হয়ে গেছে, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে গেছে, সে যে জায়গাটাকে একটা মানুষ থাকে, যেখানে তার অতীতের জন্য মানে তার প্রতি কেন কি হয়, মানে আমি এখানে ডিটেলসে ঢুকবো না, বাট তনুশ্রী ক্যারেক্টারের সাথে কী হয় অ্যাকচুয়ালি, বা সে কেন একটা মানে আবিরের হয়তো একটা সামান্য ভুলের জন্য সে তাকে ডাইভোর্স দেওয়ার জন্য মানে দ্বিতীয়বার ক্ষমা করার কথা ভাবে না, বা তার মনে ফিলিংস থাকা সত্ত্বেও সে কেন ডাইভোর্স দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে সবাই বোঝানোর পরেও, বা তার প্রাক্তন কোনো ড্যামেজ আছে, বা তার মনের মধ্যে কোনো ক্ষোভ আছে, হয়তো তার আগের লাইফে, বা আগের লাইফে ইন দ্য সেন্স তার মানে বিয়ের আগের জীবনে, বা ছোটোবেলার কোনো হয়তো ব্যাড মেমোরিজ কী আছে, সেসব জিনিসপত্র কিন্তু খুব সুন্দরভাবে এস্টাবলিশ করেছে। এবং টাইম টু টাইম, এমনটা নয় যে শুরুতেই সব রিভিল করে দিলাম খুব প্রেডিক্টেবল, এমনটাও নয় যে, আবার এমনটাও নয় যে মানে হঠাৎ করে দেখিয়ে দিচ্ছি ওমাকে দেখো টুইস্ট দেখানোর নাম করে যে সেটা এমন দিয়ে দেখাচ্ছে অ্যাবসার্ড জিনিসপত্র, হ্যাঁ মানে পুরো বোকা জিনিসপত্র হয় না এরকম জিনিসপত্র, বা একটা বাজে মেসেজ যাচ্ছে, এটা সম্পর্কের মধ্যে ভাঙন ধরাচ্ছে, এরকমটা নয়, বা টক্সিসিটি দেখাচ্ছে এরকমটা নয়। যেভাবে গল্পটা আনফোল্ড হতে থাকে, যেভাবে রিভিল হতে থাকে, নন লিনিয়ার একটা গল্প নয়। লিনিয়ার গল্পকে কিন্তু হ্যান্ডেল করা ডিফিকাল্ট, নন লিনিয়ার গল্পে তুমি কিন্তু বিভিন্ন স্টোরিকে একসাথে হ্যান্ডেল করতে পারো, এবং এখান থেকে একটা গল্প টানলাম, ওখান থেকে গল্প টানলাম, সেটা হতে পারে। বাট লিনিয়ার একটা গল্প যখন মানে তুমি একই গল্প দেখিয়ে যাচ্ছে এবং পরপর দেখিয়ে যাচ্ছ, টাইম টু টাইম দেখিয়ে যাচ্ছ, টাইম ফ্রেমগুলোকে কাটাটা কিন্তু খুব ম্যাটার করে। টাইম ফ্রেম যদি ঠিকভাবে না কাটা হয়, যদি ক্যারেক্টারগুলোকে ঠিকভাবে এস্টাবলিশ না করা হয়, তাহলে কিন্তু অডিয়েন্স এঙ্গেজ হবে না, অডিয়েন্স মানে রিলেট করতে পারবে না, ইন দ্য সেন্স অডিয়েন্স বুঝতেই পারবে না কেন হচ্ছে এই গল্পটা, মানে কী কানেকশান এস্টাবলিশমেন্ট হবে না, বা ডিপ ফ্রিজের সাথেই বা এই কানেকশানটা কোথায়, সম্পর্কের কানেকশানটা কোথায়, মানে তার মনের মধ্যে জমে থাকা পাহাড়, অভিমানের পাহাড়, সেটা যেভাবে চাই হয়ে যায়, এবং আস্তে আস্তে মানে টাইম টু টাইম যত এগোতে থাকে, এবং আবির চ্যাটার্জির সঙ্গে যেভাবে যতটা তার স্ক্রিন টাইম থাকে, তনুশ্রী চ্যাটার্জি সেই তনুশ্রী চক্রবর্তী সে, এবং তারপরে তার মধ্যে যে চেঞ্জটা আসে, তার মধ্যে সে যেভাবে ডিপ ফ্রিজ একটা খারাপ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বরফটা গলে যায়, ফার্স্টে জল হয় এবং আস্তে আস্তে বরফটা গলতে থাকে, এবং তারপর জল হয়ে যেভাবে জায়গাটা তৈরি হয়ে যায়, সেখানে তার মনের মধ্যে একইভাবে পরিবর্তন আসে কিনা, বা এই একটা তাড়াতাড়ি ঘটনা কিন্তু, এবং এটা কিন্তু ওয়ান লোকেশন ড্রামা, তো এই ওয়ান লোকেশন ড্রামা হ্যান্ডেল করা কিন্তু ডিফিকাল্ট, কারণ তুমি এখানে কোনো ভালো শর্টস পাবে না, কোনো মানে গুড ভিউজ পাবে না, তুমি কোনো শর্টসে মুগ্ধ করতে পারবে না, যে ভাই একটা বিশাল কিছু আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ, বা তোমার এত মানে তোমার লাইক আই স্মুদিং কিন্তু করতে হবে পুরোটাই তোমাকে গল্পের মধ্যে দিয়ে, অডিয়েন্সকে এঙ্গেজ রাখার কিন্তু আলাদা করে কোনো মানে কতটা ডিফিকাল্ট এগুলো হ্যান্ডেল করা, তুমি না পাবে একটা ভালো শর্টস বা ভালো ভিউজ, কিন্তু ওয়ান লোকেশন ড্রামা তুমি না এখানে কমেডি ঢোকাতে পারবে, ভাই কমেডি ঢোকালে সেটা খিল্লি হয়ে যাবে, সেটা কিন্তু ছ্যাবলামি হয়ে যাবে, সিরিয়াসনেসটা বা এখানে সম্পর্কের যে টানাপোড়েনটা, এবং টানাপোড়েন থেকে কীভাবে আস্তে আস্তে বেরোনো, শুরুর দিকে সম্পর্কটা ডেভেলপ করা, তারপর সেটাকে টাইম টু টাইম নিয়ে যাওয়া, এবং টাইম ফ্রেমগুলোকে ঠিকভাবে কাটা, তারপর আস্তে আস্তে সম্পর্কের অবনতিটা দেখানো, এবং কেন সম্পর্কের অবনতি হলো, মানে এমনটা নয় অ্যান্সার দেখিয়ে দিলাম, টক্সিসিটি দেখিয়ে দিলাম, হ্যাঁ, যে ওর সঙ্গে শোয়ার জন্য সম্পর্ক ব্রেকআপ হয়ে গেল, ওর সঙ্গে মানে একটা অ্যাফেকশন হয়ে গেল, এরকমটা নয়। আবার সে কিন্তু জীবন যে কারোর জন্য থেমে থাকে না, জীবন যে এগিয়ে চলে সেটাকে দেখানো, কিন্তু তার মানে পূর্ণ দায়িত্ববোধ ভুলে গেলাম, পূর্ণ কর্তব্য ভুলে গেলাম, বা আমি আমার প্রাক্তনকে নিয়ে মানে চেষ্টা করলাম, সেরকমটা নয়, সেটাকে আমি দেখাতে পারবো না, হ্যাঁ, মানে যেটার জন্য বাংলা মানে এই রকম টাইপের সিনেমাগুলো সিরিয়াল হয়ে যায়, সেটা দেখাচ্ছি না। আচ্ছা, আমি আবার কোনো একটা ভালো মানে প্রপার মানে রংচং মিউজিক দিতে পারবো না, মিউজিক আমাকে বুঝে শুনে দিতে হবে, তারপরেও কিন্তু অডিয়েন্সকে এই টোটাল 2-2.5 ঘন্টা এঙ্গেজ করে রাখাটা, এটা 2 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা অহেতুক লেন্দি করেন, হ্যাঁ, এটা কিন্তু এটা বলতে হবে, অহেতুক লেন্দি করে বিশাল বড় একটা
মানে এগিয়ে নিয়ে গেছে বা স্ট্রেচ করে যাচ্ছে মানে টানতে 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 রবার ছিঁড়ে যাচ্ছে এরকম টাইপের লাগছে, এরকমটা নয়। তো সেটাকে কিন্তু মানে হ্যান্ডেল করা, প্রপারলি হ্যান্ডেল করা এবং প্রপার স্ক্রিন টাইম দেওয়া, যে যতটা ডিমান্ড করে, যে ক্যারেক্টার যতটা স্ক্রিন টাইম ডিমান্ড করে, যতটা স্পেস ডিমান্ড করে সেই স্পেসটা দেওয়া এবং ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা কিন্তু বেশ ভালো কাজ ছিল। এবং এখানে কিন্তু প্রত্যেকটা দৃশ্যে তনুশ্রী চক্রবর্তীর মানে অ্যাপিয়ারেন্স বলো, প্রেজেন্স বলো, ডেলিভারি বলো, সে কিন্তু অল্প লাইন্স দেওয়া হয়েছে, তাই কিন্তু অল্প লাইন্স আছে। শেষের দিকে কিছু তার মনের মধ্যে থেকে বেরিয়ে আসা কিছু অভিমানের লাইন্স আছে, কিছু কষ্টটা সে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, কিন্তু শুরুর দিকে কিন্তু কষ্ট পেয়ে সে কিন্তু জমে গেছে, যেটা বলে মানে পাথর হয়ে গেছে সেখানে। তার ফলে সেই অর্থে কিন্তু তাকে অল্প লাইন্স দেওয়া হয়েছে বা অল্প স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, যতটুকু দেওয়া হয়েছে লাইন্স খুব ভালো, বেশ টাচি, অর্থাৎ ইমোশনালি কিন্তু টাচি গেছে এবং রিলেটেবল, অর্থাৎ মানে স্ক্রিপ্ট রাইটিং কিন্তু ভালো এবং তনুশ্রী চক্রবর্তী কিন্তু ডেলিভার বেশ ভালো। এরপর যদি এসে অনুরাধা মুখার্জির ক্যারেক্টারটা, সেও কিন্তু বেশ ভালো, তার নিজের জায়গায় ভালো, তাকে যতটুকু স্ক্রিন টাইম দেওয়া হয়েছে অর্থাৎ মানে তার কিন্তু ডাইরেক্টলি সাপোর্টিং কাস্ট হিসেবে ছিল, কিন্তু সাপোর্টিং মুখ্য কাস্টের মধ্যে ছিল, মানে সাপোর্টিং কাস্ট দ্বারা তো হয় যেটা মেন কাস্টের মধ্যে, তো সে কিন্তু সেই জায়গায় ভালো কাজ করেছে এবং তার এক্সপ্রেশন কিন্তু বেশিনগুলো কিন্তু জাস্টিফাইড করেছে। এক্সপ্রেশন কিন্তু অভিনেত্রী কিন্তু খুব ম্যাটার করে, যে কারণে আবিরকে যে বলছিলাম, যে কারণে যে যতক্ষণ স্ক্রিনে থেকেছে ভালো লেগেছে, একটা মুখে হাসি বজায় থেকেছে এবং তার সঙ্গে কিন্তু আমিও কোথাও খুশি হচ্ছি, কোথাও নিজেকে রিলেট করতে পারছি, নিজের সম্পর্ক, নিজের রিলেশন লাইফ, নিজের মানে জায়গাগুলোকে তুমি রিলেট করতে পারবে, নিজের সম্পর্কের লাইফটা রিলেট করা যাবে, নিজের প্রেম বা বন্ধন বা বিচ্ছেদগুলোকে কিন্তু কানেক্টিং লাগা যাবে, কোথাও মনে হবে যে হ্যাঁ আমারই গল্প সে বলছে। তো সেই এক্সপ্রেশনে কিন্তু অনুরাধা দেবীও বেশ ভালো কাজ করেছে। এরপর যদি মিউজিকের কাজে, মিউজিক কিন্তু খুব সুন্দর প্রপার মিউজিক, যেখানে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে, রবীন্দ্রসঙ্গীত কিন্তু খুব সুন্দরভাবে আলাদা করে, মানে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে বলার কিছু নেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, স্ক্রিন অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে বেশ ভালো। তাছাড়া যদি আসি যে গল্পটা, যেটাকে পুরোটা নিয়ে বর্ষার রাত, সেই বর্ষার রাতে কিন্তু তারা ট্রেলার লেভেলে দেখানো হয়েছে যে বর্ষার রাতে এই ডিপ কনভারসেশন টাইপের মানে সিনগুলোতে বা ডিপ কনভারসেশন টাইপের এই শর্টগুলোতে কিন্তু মিউজিকের কাজ খুব দরকার, যেখানে কেউ কথা বলছে না, বাইরে ঝমঝমে বৃষ্টির আওয়াজ, কিন্তু মনের মধ্যে চলছে অসংখ্য কথার আলাপ আলোচনা, অসংখ্য মনের আদান প্রদান বা জমে থাকা অভিমান, রাগ ভাঙানো, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এরকম একটা শটকে সিরিয়াস শট করে দিতে পারে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আবার এই শটটাকে খিল্লি ছ্যাবলামি বা একটা বোকা করে দিতে পারে, আবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই শটটাকে ডিমান্ডিং, জাস্টিফাইড এবং একটা প্রপার শট করতে পারে, টাচি শট করতে পারে, এবং যেখানে বোঝাতে পারে যে ভাই স্ক্রিনে এই শটটা কিন্তু বেশ ভালো ছিল এবং অডিয়েন্সকে কিন্তু জুড়ে রাখতে পারে শটটার সঙ্গে, যেখানে কেউ কোনো কথা বলছে না, কোনো ক্যারেক্টার কোনো ডায়লগ দিচ্ছে না, কোনো ডেলিভারি নেই, খুব আলাদা করে ভিউ শট নেই, যেহেতু ওয়ান লোকেশন ড্রামা, একটা হালকা আলো জ্বলছে, বাইরে বৃষ্টি পড়ছে, না দুজন দাঁড়িয়ে আছে দুদিকে মুখ করে, কিন্তু মনের মধ্যে কথোপকথন চলছে, সেটা কিন্তু মনের মধ্যে তাদের মধ্যে চলা যে তোলপাড়, যে ঝড়, বাইরের ঝড়ের সাথে মনের ঝড়, সেইটা কানেক্ট করতে গেলে কিন্তু, এবং এরকম কনসেপ্টুয়াল সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ গুরুত্বপূর্ণ, বেশ দরকারি, আদারওয়াইজ শটটা কিন্তু খিল্লি হয়ে যেত, মানে লোকজন মোবাইল দেখতে শুরু করে দেবে, হ্যাঁ মানে মোবাইল দেখছে হলের মধ্যে, হ্যাঁ টেস্ট ম্যাচের স্কোর কার্ড দেখছে, এরকম কিন্তু লাগেনি, মানে অডিয়েন্সও কিন্তু ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, মানে ক্যারেক্টারগুলোর দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলতে পারছে না, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যই এবং এঙ্গেজিং লাগার জন্য। এবং অভিনয় নিয়ে সবার ক্ষেত্রেই আস্তে বলে, এবং সাপোর্ট কাস্টে কিন্তু যারা কাজ করেছে বেশ ভালো কাজ করেছে। সাপোর্টে তাদের যতটুকু সাপোর্টিং কাস্ট এখানে খুব বেশি ছিল না, বেসিক্যালি ওই যে রাতে তাদের যে বিবাহবার্ষিকী রাত, যেখানে ওই ট্রেলার লেভেল দেখানো হয়েছে আবির এবং তনুশ্রীর যে বিবাহবার্ষিকী রাত, যেখানে তারা কেক কাটছে, সেখানে কিন্তু বেশ কিছু সাপোর্টিং কাস্ট এবং সেখানে বেশিরভাগই কিন্তু কিছু মজা খিল্লি, বন্ধুবান্ধব যেটা হয় আড্ডা, হ্যাঁ কোথাও একটু পোক করা, প্র্যাঙ্ক করা, কোথাও একটুখানি মদ খেয়ে কথাবার্তা, সেই রকম টুকটাক সাপোর্টিং কাস্ট ছাড়া কিন্তু খুবই সাপোর্টিং কাস্টের ভূমিকা নেই। এক দুজন যাদের সাপোর্টিং কাস্ট ছিল তারা কিন্তু নিজেদের জায়গায় নিজেদের স্ক্রিন টাইমে ভালো কাজ ছিল। পার্ট বেঁচে বা কিছু দেখেছিল না, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে খুব বেশি খারাপ দিক নেই, হ্যাঁ যেটুকু যা আছে তাতে হয়তো কোথাও মনে হচ্ছে মোমেন্টস মানে তুমি একটা টাইমে কোথাও লেন্দি লাগবে, ডিসপাইট অফ গুড অ্যাক্টিং, ডেফিনেটলি আমি ফার্স্টে বলেছি অ্যাক্টিং খুব ভালো, কো অ্যাক্টার্সের অ্যাপিয়ারেন্স খুব ভালো, স্ক্রিন প্রেজেন্স খুব ভালো, মোমেন্টসগুলো ভালো দেখানো হয়েছে, যেভাবে ডায়লগ ডেলিভারি হয়েছে, ডায়লগ দিলেই শুধু হয় না, ফার্স্ট অফ অল তো ডায়লগ তোমাকে ভালো দিতে হবে, লাইন ভালো দিতে হবে, অ্যাক্ট্রেসকে নাড়াতে যত ভালোই হোক অভিনেতা অভিনেত্রী, তুমি লাইন্সই ভালো দাও, তুমি কাজই তাকে বেকার দিয়েছো, হ্যাঁ তো সে তার কিছু করার নেই, কিন্তু লাইন্স ভালো দেওয়া হয়েছে, স্ক্রিপ্ট রাইটিং ভালো ছিল, কিন্তু তারপরে তার অভিনয়ের ডেলিভারিটা ম্যাটার করে, সে কীরকম ডেলিভারি করছে, কীরকম বলছে, এক্সপ্রেশন কীরকম, সেগুলো বেশ ভালো লেগেছে। এছাড়া কাস্টিং খুব সুন্দর ছিল, শর্টসগুলো ভালো দেওয়া হয়েছে। এছাড়া আমি যদি একটা লাইন না বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বললাম খুব ভালো ছিল, এবং তাছাড়া যদি আরেকটা কথা না বলি, সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ ভালো, এবং সেই সিনেমাটোগ্রাফির মধ্যেও সবথেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট, যেভাবে আমি সিনেমাটা কোথায় কাটছি, কোন জায়গা থেকে কোন শটটা কাটতে হবে, কারণ এটা ওয়ান লোকেশন ড্রামা, তুমি তো নন লিনিয়ার গল্পে হয় ভাই তুমি এখান থেকে কাটতে পারো, ওখান থেকে কাটতে পারো, হ্যাঁ কিন্তু যেহেতু এটা বেসিক্যালি ওয়ান লোকেশন ড্রামা, আমি যেখান সেখান থেকে কাটলে কিন্তু খাপছাড়া লাগবে, বোকা লাগবে, সেরকমটা নয়, বেশ ভালো লেগেছে। তাছাড়া তাদের মানে দুজনের বাচ্চা মানে ছেলের ভূমিকায় যে অভিনয় করার নাম কিন্তু আমি সেদিন থেকে আমি যে সেই বেরিয়ে দেখেছি, তার নামটা আমি জানতাম না, তার নামটা তারপর থেকে কিন্তু ভুলিনি,
সেই লক্ষ্য ভট্টাচার্য এর কিন্তু যদি মানে ঘষা মাজা করা হয় এর কিন্তু এগোবে, কারণ বেশ কি কোথাও মানে এরকম টাইপের অভিনয় ক্ষেত্রে জেনারেলি হয়ে থাকে বাচ্চা থেকে পাকা পাকা লাগছে, হ্যাঁ পাকা পাকা একটা ওভার ম্যাচিওর সেসব ব্যাপারে ইন্টারফেয়ার করছে, এরকমটা কিন্তু নয়। আমাদের বাচ্চা ভাব আছে, আমাদের মিষ্টি ভাব আছে, এবং তারপরেও সেই কিন্তু তার মানে প্রাক্তন বাবা বা তার যে বাবা এবং তার সঙ্গে তার মায়ের আপাতত যে সম্পর্ক ডেভেলপ হচ্ছে বা তার বাবার অলরেডি নতুন যে সম্পর্কে তার জড়িয়েছে সেটা কিন্তু সবার সঙ্গে একটা মেলবন্ধন ঘটিয়ে আছে, এবং তার থেকে বড় ব্যাপার কোথাও কিন্তু পাকা লাগেনি, এঁচড়ে পাকা ডেপো টাইপের লাগে। সে কিন্তু একটা সুইটনেস আছে, একটা বাচ্চার কামনেস আছে, একটা বাচ্চার মিষ্টতা আছে, কিন্তু তারপরেও কিন্তু সে সব বোঝে, এমন না ইম্যাচিওর বোকা বোকা করছে, সেরকম না, সব মিলিয়ে কিন্তু বাচ্চার অভিনয়টা বেশ ভালো লেগেছে। কিন্তু ডিসপাইট অফ অল দিস থিংস একটা খারাপ দিক যদি বলতে হয়, কোথাও কিন্তু একই জায়গা লেগেছে, মোমেন্টস মানে তুমি একটা না এই একই মোমেন্টস দিয়ে যাচ্ছ, হ্যাঁ কি একজন বাড়িতে আসছে, একজন তার সঙ্গে আবার সে আবিরকে দেখে চমকে যাচ্ছে, তুমি এখানে এসছো, সে কিছু কথা বলছে আবার তখন তার পুরোনো জীবনের কথা মনে করছে, মানে একটা মানে বর্তমান জীবন এবং তার সঙ্গে তার পুরোনো জীবনের লিঙ্কটা যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব খুব সুন্দর, কিন্তু মুভমেন্টসগুলোকে যেন বড্ড স্টেজ করা হয়েছে, আমার মনে হয়েছে আর হয়তো একটু কম স্টেজ করলে বা লিঙ্কটা যেখানে করা হয়েছে যে ভাই একটা গল্প দেখানো হয়েছে বর্তমানে কী চলছে বা বর্তমানে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা চলছে সেই অবস্থায় কেন এলো বা সেই জায়গাটা কেন এলো, সেটা তারা যখন মনে করছে রিকল করছে সেইটা কিন্তু তার আগের দৃশ্যে হয়তো কেউ একজন আসছে তার বাড়িতে যারা তাদের পূর্ব পরিচিত, যারা ওদের দুজনকেই আবিরকে এবং তনুশ্রীকে ভালোভাবে চেনে, কমন ফ্রেন্ড টাইপের বলা যায় বা কমন রিলেটিভস বলা যায়, সে তাদের মানে লাইফে আসছে বা এবং তারপর তাদের মধ্যে কথোপকথন চলছে এবং তারপরে সেই অ্যানিভার্সারি নাইটের আবার পুরোনো রিকলিং চলছে। তো সেই জায়গাগুলো কিন্তু কিছুটা জায়গায় একঘেয়ে লেগে গেছে বা মনে হয়েছে যে বড্ড বেশি হেজানো হচ্ছে, কিন্তু সেটা খুব অল্প একটা জায়গা, এইটুকু ছাড়া আমার কাছে খুব বেশি এই সিনেমার জন্য খারাপ দিক নেই। আমার সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং এটা গুড ওয়াচ বলা যেতেই পারে, এটা ডিসেন্ট ওয়াচ নয়, আমি বলবো ইটস এ গুড ওয়াচ। এবং অবশ্যই এই সিনেমা হলে তোমরা দেখে এসো, বিশেষত যারা ড্রামা মানে রমকম ড্রামা ছাড়া, কমেডি ছাড়া, যারা ফ্যামিলি ড্রামা, কিন্তু ওই ফ্যামিলি মানে টক্সিসিটি, হ্যাঁ বউ শাশুড়ি ঝামেলা বা নর্মাল একটা মানে ইমোশনাল মানে জোর করে ইমোশন ঢুকিয়ে যাচ্ছি, হ্যাঁ জোর করে কাঁদানোর চেষ্টা করছি, এসব ছাড়া ট্রু ড্রামা দেখতে পছন্দ করে, যারা ভালো মানে একটা মিষ্টি ড্রামা দেখতে পছন্দ করে, একটা সম্পর্কের মধ্যেও যে মানে টক্সিসিটি ছাড়া বা বিচ্ছেদের পরও টানা হ্যাঁচড়া কাটাছেঁড়া ছাড়াও একটা সম্পর্কের মানে বন্ধন দেখতে পছন্দ করো, এবং তারপরে এই যে কনসেপচুয়াল এই যে ডিপ ফ্রিজের সাথে এই সম্পর্কটা কী, কনসেপ্টটা কী আছে, কনসেপচুয়াল ড্রামা দেখতে পছন্দ করো তাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো এই ছিল আজকে রিভিউ। তোমরা সিনেমাটা দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি না দেখে থাকো তাহলে সিনেমাটা অবশ্যই দেখে এসো এবং দেখে এসে জানাবে সিনেমাটা কেমন লাগলো। তো আপাতত দেখা ভিডিওটা শেষ করছি এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বাকিদের মধ্যে শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও আমার নয় চ্যানেলের সিনেমা বা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, শীতটা মজা এনজয় করতে থাকো এবং ভালো সিনেমা দেখতে থাকো। আজকের মতন বিদায়, টাটা।